আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সবাই সুস্থ আছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, বরাবরের মতো সঙ্গে আছি আমি ডক্টর মোসাম্মদ এলিজা পারভিন, প্রভাষক জীববিজ্ঞান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি নিয়ে আলোচনা করব। সৃষ্টির এই বিশাল বৈচিত্র্যময় জগতে অনেক প্রাণীর বসবাস এবং অনেক প্রাণী আছে যাদের স্বভাব, চরিত্র, বাসস্থান সব আলাদা আলাদা। বৈচিত্র্য এই প্রাণী জগতের যে পর্বগুলো আছে সবগুলো পর্ব একসাথে জানা সম্ভব নয়, বা এই বিশাল প্রাণী জগতের প্রাণীগুলোকে সব প্রাণী সম্পর্কে জানা সম্ভব নয়। তো এই যে বিশাল প্রাণী জগতের যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর আমরা প্রতিনিধি হিসেবে কিছু প্রতীকী প্রাণী নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এখানে নন করডাটা এবং করডাটা পর্বের যে প্রাণীগুলো আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আর এই প্রাণী পরিচিতি যে অধ্যায়, এই অধ্যায়ে আমরা প্রতীকী প্রাণী হিসেবে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছের যে স্বভাব, বাসস্থান, জীবনচক্র আছে সেগুলো নিয়ে আমরা জানব। তো শিক্ষার্থীরা, আজ আমরা এই তিনটি প্রাণীর মধ্যে কোন প্রাণী নিয়ে আলোচনা করি চলো দেখি। আমরা যে প্রাণী নিয়ে আলোচনা করব সেই প্রাণীটি আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে প্রাণীটি, এটি কোনো অবলম্বনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে এবং এটি একটি জলজ পরিবেশে আছে। তো তোমরা কি জানো প্রাণীটির নাম কি? এটি কোন প্রাণী? নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা। আমরা নিম্ন শ্রেণীর ক্লাসে যে প্রাণীর উদাহরণ হিসেবে পড়েছি সেটি হচ্ছে হাইড্রা। হাইড্রার আজকে আমরা যে বিষয়টি জানব, আজ আমরা হাইড্রার বহির্গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে রেডি হয়ে আজ আমরা হাইড্রার বহির্গঠন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় আজকের এই পাঠ শেষে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সেগুলো বলছি শিক্ষার্থীরা। আমরা হাইড্রার স্বভাব ও বাসস্থান সম্পর্কে বলতে পারবো, হাইড্রার শ্রেণীবিন্যাস সম্পর্কে বলতে পারবে, হাইড্রার দেহের বিভিন্ন অংশ ও তাদের যে কাজ আছে সেই কাজ সম্পর্কে বলতে পারবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা একজন বিজ্ঞানী দেখতে পাচ্ছি। এটি হচ্ছেন সম্মানিত বিজ্ঞানী, তিনি লিওয়েন হুক। তিনি প্রথম লন্ডনের রয়্যাল সোসাইটিতে লিওয়েন হুক 1702 সালে প্রথম হাইড্রা সংক্রান্ত যে তথ্য সেটি তুলে ধরেন। আর এখানে যে বিজ্ঞানীকে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, ইনি হলেন আব্রাহাম ট্যাম্বলে। আব্রাহাম ট্যাম্বলে সম্পর্কে আমরা জেনে নিই। তিনি পরবর্তীতে 1744 সালে আব্রাহাম ট্যাম্বলে হাইড্রা প্রাণীর বৈশিষ্ট্য শনাক্ত করেন। তিনি প্রথম পরবর্তীতে কী করলেন, 1744 সালে হাইড্রা প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে তিনি শনাক্ত করলেন। এই প্রাণীটি কোথায় বাস করে আমরা দেখে নিই। এই প্রাণী কোথায় বাস করে, কিভাবে বাস করে আমরা যদি খেয়াল করি, এখানে যে পরিবেশটি দেখতে পাচ্ছ এটি হলো স্বাদু পানির পরিবেশ। এটি সম্পূর্ণভাবে স্বাদু পানির প্রাণী। এটি ঝর্ণা, নদী, বিশেষ করে বদ্ধ যে জলাশয়গুলো আছে সেই বদ্ধ জলাশয়গুলোতে এই প্রাণীটিকে আমরা দেখতে পাই। তাহলে আমরা এক কথায় মনে রাখবো যে হাইড্রা সাধারণত স্বাদু পানিতে বসবাস করে, হাইড্রা সামুদ্রিক প্রাণী নয়। শিক্ষার্থীরা, এখানে আমরা একটি স্লাইডের অংশ, স্থির চিত্র এখানে দেখাচ্ছি। এটি কিন্তু হাইড্রাকে যে প্রস্তুচ্ছেদ করা হয়, যদি প্রস্তুচ্ছেদ করলে এই অংশটি দেখতে পাই। এখানে কিন্তু আমরা দুইটি স্তর দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটি স্তর, এখানে একটি স্তর। এই যে প্রাণী, এখানে এই প্রাণীটির সাধারণত দুই স্তর বিশিষ্ট প্রাণী। তাহলে দুই স্তর বিশিষ্ট যে সকল প্রাণী তাদের সাধারণত আমরা জানি অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম থাকে, অর্থাৎ বহিস্তর এবং অন্তঃস্তর থাকে। তাহলে এটি কোন পর্বের প্রাণী নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা। এটি যে পর্বের প্রাণী এবং যে পর্বের প্রাণীর প্রতিনিধি হিসেবে আজকে আমরা এই প্রাণী সম্পর্কে জানবো সেই পর্বটির নাম হলো নিডারিয়া। হাইড্রা স্বাদু পানিতে বসবাসকারী নিডারিয়া পর্বের একটি মুক্তজীবী প্রাণী। সে স্বাধীনভাবে বসবাস করে, ইচ্ছামতো সাঁতার কাটে, কোনো অবলম্বনের সঙ্গে সে আটকে থাকে এবং ঝুলিয়ে থাকে, নিচের দিকে মুখটি করে নতমুখী হয়ে ঝুলিয়ে থাকে। আবার এরা সাধারণত প্রবাহমান পানি হিসেবে ঝর্ণাতেও থাকে এবং বদ্ধ জলাশয়গুলোতেও আমরা হাইড্রাকে দেখতে পাই।
তাহলে শিক্ষার্থীরা হাইড্রা আমরা স্বাদুপানি প্রাণী হিসেবে জানবো যে, এবং এটি হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া সম্পর্কে আমরা আগে যে পর্বগুলো পড়েছি সে পর্বতে জেনেছি। এটি হলো দ্বিস্তরী প্রাণী। আর দ্বিস্তরী প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আমরা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম থাকবে। অ্যান্ডোডামের মাঝে এদের জেলির ন্যায় একটি স্তর থাকে যাকে বলা হয়ে থাকে মেসোগ্লিয়া, এবং ভ্রূণের যে স্তর আছে কোষ স্তরগুলো সেগুলো থেকে কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র সৃষ্টি হয় না। শিক্ষার্থীরা, আমরা সাধারণত যে হাইড্রাগুলো দেখতে পাই বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতি বাস করে। আমরা আজকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যে প্রাণীটি পড়ব সেই প্রাণীটি সম্বন্ধে আমরা শ্রেণীবিন্যাসে গিয়ে জানব। আর এই প্রাণীটি সাধারণত পানিতে কোনো তলের সঙ্গে দেহকে আবদ্ধ করে এককভাবে বসবাস করে। এরা সাধারণত এককভাবে বসবাস করে থাকে। এরা সাধারণত মাংসাশী ও শিকারী। এবং এদের দেহে আমরা যৌন এবং অযৌন উভয় প্রকারের বংশ বিস্তার করতে আমরা দেখতে পাই, অর্থাৎ অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটিই কিন্তু হাইড্রার ক্ষেত্রে ঘটে থাকে। এদের দেহে পুনরুৎপাদন ক্ষমতা আছে। এদের একটি বিশেষ ক্ষমতা আছে, সেটা হচ্ছে যদি হাইড্রার মাথা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু এর মাথা থেকে আবার নতুন করে মাথা বের হয়। আবার দেহে যদি কোনোভাবে খণ্ডায়িত হয়ে যায় আবার কিন্তু নতুন করে সেখান থেকে হাইড্রা জন্ম নিয়ে থাকে। তো এদের এই পুনরুৎপাদন ক্ষমতা আছে। আর এর শ্রেণীবিন্যাস যদি আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা, আমরা দেখে নিই। এর যে ফাইলাম হচ্ছে নিডারিয়া, আর ক্লাস হলো হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোইডা, ফ্যামিলি হাইড্রোইডা, জেনাস হাইড্রা, এবং আমরা প্রতিনিধি হিসেবে যে প্রাণীটি পড়ব যেটা বাংলাদেশে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এটি হলো হাইড্রা ভুলগারিস। আবারও শিক্ষার্থীরা বলছি, ফাইলাম হলো নিডারিয়া, ক্লাস হলো হাইড্রোজোয়া, আর অর্ডার হচ্ছে হাইড্রোইডা, আর ফ্যামিলি হচ্ছে হাইড্রোইডিয়া, আর জেনাস হলো হাইড্রা, আর হাইড্রা ভুলগারিস বা ভালগারিসও বলে থাকি আমরা। তাহলে এই যে শ্রেণীবিন্যাসে দেখা যাচ্ছে যে এর যে বৈশিষ্ট্যগুলো, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে নিডোসাইট এবং এদের সিলেন্ট্রন উপস্থিত থাকে, নিডোসাইট কোষ থাকে। আর এর যে হাইড্রোজোয়া বলা হচ্ছে, হাইড্রোজোয়া অর্থ হচ্ছে অবিভক্ত সিলেন্ট্রন থাকে এদের। আর হাইড্রোইডা এটা হলো পলিপ দশা, এদের প্রধান পলিপ দশা এদের দেখতে পাওয়া যায়, এবং এরা সাধারণত এককভাবে বসবাস করে। এবং হাইড্রা সেটি হচ্ছে পুনরুৎপাদন ক্ষমতা সম্পন্ন। কেন হাইড্রা পুনরুৎপাদন ক্ষমতা সম্পন্ন বা এইরকম নামকরণের কারণ কি? চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিই। এখানে একটি ড্রাগন দেখতে পাচ্ছি, তাই না? আমরা যে ড্রাগন দেখতে পাচ্ছি এটি হলো 9 মাথাওয়ালা একটি ড্রাগন। হ্যাঁ, আর এই যে ড্রাগনটি, এই 9 মাথাওয়ালা দৈত্যের নামে নামকরণ করা হয়েছে হাইড্রা। আর এই হাইড্রা মাথা যদি কেটে দেওয়া হয় তাহলে আবার নতুন করে মাথা সৃষ্টি হয় বলে এই দৈত্যের সঙ্গে অনুসরণ করে এর নামকরণ করা হয়েছে। তোমরা জানো যে মহাবীর হারকিউলিস অবশেষে এই যে দেবতা, গ্রিক দেবতা, সে কী করে, একে অবশেষে কী করেন, বধ করেন। তো হাইড্রার নামকরণ করা হয়েছে যে একটি ড্রাগন যার মাথা কাটলে এক মাথার বদলে 2-3টি মাথা বা তার বেশি মাথা গজায়। আর হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আমরা আবির্ভূত হতে দেখতে পাই হাইড্রার ক্ষেত্রে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যাকে আমরা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক এবং দ্বিপদ নামকরণের জনক হিসেবে জানি, তিনিই কিন্তু প্রথম কী করেন, বিজ্ঞানী এই হাইড্রা নামক ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করেন। সেই ড্রাগনটি একটি মাথা কাটলে বহু মাথা কী হতো, সৃষ্টি হতো। আর এই ড্রাগনের ন্যায় হাইড্রার দেহেও পুনরুৎপাদন ক্ষমতা আছে। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস গ্রিক যে রূপকথার দেবতা আছে, 9 মাথাওয়ালা যে হাইড্রা নামক ড্রাগন আছে, তার নাম অনুসরণ করে নামকরণ করে হাইড্রা। আর ড্রাগনটি মাথা কাটলে বহু মাথা বের হয়। তো এই প্রাণীটির দেহ কীরকম বলে তোমার মনে হয়? তোমরা কি জানো এই প্রাণীটির দেহ কীরকম? শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাণীটি একটি লম্বা নলের মতো, তারপর এখানে অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো কোষিকা দেখতে পাচ্ছি, অনেকগুলো সূক্ষ্ম সরু সুতার মতো অংশ আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আরেকটি কথা মনে রেখো, এই যে হাইড্রা, এই
হাইড্রার কোষিকার উপর ভিত্তি করে হাইড্রাদের কিন্তু হাইড্রাদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। যেমন হাইড্রা ভিরিডিসমা যেটি, এই হাইড্রাটির কোষিকার সংখ্যা থাকে 4 থেকে 8টি। এটি সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। আর যেটি হচ্ছে হাইড্রা গ্যাঞ্জেটিকা, এটির কোষিকার সংখ্যা হলো 6টি। এটি সাধারণত সাদা বা হালকা বর্ণের হয়ে থাকে। হাইড্রা ফুসকা, যেটা হাইড্রা ফুসকা নাম শুনে থাকবে, এটি বাদামি বর্ণের হয়ে থাকে এবং এর কোষিকার সংখ্যা 6টি। আর আমরা যে প্রতিনিধি হিসেবে যে হাইড্রাটি পড়ছি, হাইড্রা ভালগারিস, এই হাইড্রা কিন্তু 6 থেকে 10টি কোষিকা বহন করে এবং এটি বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আর বাংলাদেশে যেহেতু বেশি পরিমাণে পাওয়া যায়, আমরা সেই হাইড্রা সম্পর্কে জানব। আর এই যে হাইড্রা, এর দেহ সাধারণত নরম এবং নলাকৃতির। এদের দেহ সাধারণত নরম হয় এবং নলাকৃতির হয়। সাধারণ অবস্থায় এরা 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা ও 1 সেন্টিমিটার প্রশস্ত হয়ে থাকে। এদের প্রতিসাম্যতা কী ধরনের? শিক্ষার্থীরা, আমরা এখানে যে হাইড্রার মাথাটি দেখতে পাচ্ছি, খেয়াল করো শিক্ষার্থীরা, এদেরকে কিন্তু যে কোনোভাবেই আমরা কী করতে পারি, প্রতিসাম্য করতে পারি এবং এদের দেহের প্রতিটি অংশ সমানভাবে বিভক্ত করা যায়। তাই এটি সাধারণত অরীয়ভাবে প্রতিসাম্য প্রাণী। এদের দেহকে অরীয়ভাবে প্রতিসাম্য করা যায়। হাইড্রার দেহের বিভিন্ন অংশগুলো আমরা এবার দেখব। একটি হাইড্রার দেহে সাধারণত প্রধান অংশ থাকে 3টি: হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। তাহলে হাইপোস্টোম কোনটি শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে অংশটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হাইপোস্টোম। হাইড্রার কিন্তু নির্দিষ্ট কোনো মুখ থাকে না, এটি হচ্ছে একটি ছিদ্র বিশেষ। তারপরে যে অংশটি শিক্ষার্থীরা, এটাকে বলা হচ্ছে দেহকাণ্ড, আর থাকে পদচাকতি। আর শিক্ষার্থীরা, তোমরা এখানে যে বাড়তি অংশটি দেখতে পাচ্ছ, হাইড্রার যে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলা হচ্ছে, এর যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটি কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। এটি হলো দেহ থেকে যখন অতিরিক্ত খাবার পায়, অনেক সময় বিশ্রামরত অবস্থায় থাকে, তখন এর দেহে মুকুল সৃষ্টি হয়। উদ্ভিদের যেরকম মুকুল সৃষ্টি হয়, হাইড্রার দেহ কিন্তু মুকুল সৃষ্টি হয়, তার মাধ্যমে হাইড্রা বংশবৃদ্ধি করে থাকে। এ বিষয়ে আমরা পরবর্তী যে ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে পূর্ণাঙ্গ হাইড্রার দেহে আমরা নিম্নলিখিত যে অংশগুলো দেখতে পাই সেগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা প্রধান অংশ দেখতে পাই 3টি। প্রথমত হলো হাইপোস্টোম, তারপর আমরা পাই দেখতে দেহকাণ্ড এবং সবশেষে পাদচাকতি। এই পাদচাকতি দিয়ে হাইড্রা কী করে, তার দেহকে কোনো তলের সঙ্গে বা কোনো বস্তুর সঙ্গে সে কী করে, আটকে রাখে। শিক্ষার্থীরা, আমরা আবারও দেখে নিই এবং এর কোন অংশ কি কাজ করে সেগুলো জানবো। এই যে সার্কেলটি দেখতে পাচ্ছ, এই অংশটির নাম কি? আমরা এই অংশটিকে বলবো হাইপোস্টোম। আর হাইড্রা এর দেহের সম্মুখ প্রান্তে উঁচু ছোট মোচাকৃতির অংশকে বলা হচ্ছে হাইপোস্টোম। আমরা কিন্তু এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখবো শিক্ষার্থীরা। হাইপোস্টোম কি? তাহলে বলবো হাইড্রার দেহের সম্মুখ প্রান্তে উঁচু ছোট মোচাকৃতির যে অংশ, তাকে বলা হচ্ছে হাইপোস্টোম। তারপরের অংশ হচ্ছে মুখচ্ছিদ্র এবং তারপরের অংশ হচ্ছে কোষিকা। এই হাইপোস্টোম আবার কোন কোন অংশ নিয়ে গঠিত সেগুলো হচ্ছে, হাইপোস্টোমের কেন্দ্রে বৃত্তাকার যে মুখছিদ্র থাকে, তাকে যে অংশটি থাকে তাকে বলছি আমরা মুখচ্ছিদ্র। হাইপোস্টোমের গোড়ার চারদিকে, হ্যাঁ, আমরা আগের স্লাইডটি আরেকবার একটু খেয়াল করে শিক্ষার্থীরা দেখো, হাইপোস্টোমের গোড়ার চারদিকে 6 থেকে 10টি বা 6টি বা তোমার 6 থেকে 10-এর মধ্যে যে সরু সুতার মতো অংশগুলো দেখতে পাই, সেগুলোকে বলা হয়ে থাকে কোষিকা। তাহলে হাইপোস্টোমের অংশ হচ্ছে মুখচ্ছিদ্র, কোষিকা। তাহলে মুখচ্ছিদ্র আমরা জানলাম। এবার শিক্ষার্থীরা দেখে নাও কোষিকা তাহলে কি? হাইপোস্টোমের গোড়ার চারদিকে 6 থেকে 10টি লম্বা সরু সুতার মতো সংকোচনশীল কোষিকা থাকে। অর্থাৎ এটা কিন্তু সংকুচিত হতে পারে, একবার প্রসারিত হতে পারে, এটা সংকোচনশীল। আর এই সংকোচনশীল হওয়ার জন্যই তারা কিন্তু শিকারী প্রাণীদের এই কোষিকার সাহায্যে খুব সহজেই ধরতে পারে। শিক্ষার্থীরা, কোষিকার বহিঃপ্রাচীরে গুচ্ছাকারে নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই বিশেষ কোষ আমরা দেখতে পাই না, নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। আর এই যে হাইড্রা, এই হাইড্রার খাদ্য কি, কিভাবে তারা খাবার গ্রহণ করে? এরা সাধারণত পানি,
অক্সিজেন যে গ্রহণ করে সেটা কিন্তু তার এই হাইপোস্টোম বা মুখচ্ছিদ্র দিয়ে গ্রহণ করে থাকে। এবং এর দেহে যে অপাচ্য অংশ আছে, রেচন প্রক্রিয়া যা তৈরি হয়, বর্জ্য পদার্থ আছে, সেটাও কিন্তু এই হাইপোস্টোম দিয়ে তারা কি করে, নির্গত করে থাকে। অর্থাৎ তার এই একটি ছিদ্র দিয়েই তারা খাদ্য গ্রহণ করে, আবার এই একটি ছিদ্রের মাধ্যমে তারা কি করে, দেহ থেকে যে অপাচ্য অংশ আছে সেটাকে সে নির্গত করে। অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তাদের কোনো বিশেষ অঙ্গ বা তন্ত্র নেই। তাহলে মুখচ্ছিদ্রের কাজ কি? শিক্ষার্থীরা মুখচ্ছিদ্র যুগপথ খাদ্য, পানি, অক্সিজেন এগুলো গ্রহণ করে এবং অপাচ্য অংশ ত্যাগ করে। এটি হচ্ছে মুখচ্ছিদ্রের প্রধান কাজ। শিক্ষার্থীরা দেখো, এখানে যে হাইড্রাটি দেখতে পাচ্ছ এটি সবুজ রঙের। আর এই হাইড্রা কী করছে, অনেকগুলো সাইক্লোপস বা ড্যাফনিয়া, আমরা যে ক্ষুদ্র জুও প্লাঙ্কটন আছে সেই প্লাঙ্কটনগুলো জানি, তারা কি করে, কোষিকা দিয়ে তারা এগুলোকে ধরে ফেলে। তাহলে কোষিকা কী কাজ করে? কোষিকার প্রধান কাজ হচ্ছে খাদ্য শিকার করা এবং এগুলোকে ধরে হাইপোস্টোম দিয়ে মুখচ্ছিদ্রের মাধ্যমে দেহে পাঠিয়ে দাও। আরেকটি কাজ করে কোষিকা হাইড্রার চলনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইড্রা এই কোষিকার সাহায্যে তার বিভিন্ন যে চলন পদ্ধতি আছে, সে সাঁতার কাটে, কখনো এই কোষিকাগুলো দিয়ে দেহকে উল্টা দিক করে আটকে রেখে সে তার চলন কার্য সম্পন্ন করে থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা হাইড্রার যে দেহকাণ্ড আছে দেহকাণ্ড সম্পর্কে জানব। হাইড্রার যে দেহকাণ্ড, শিক্ষার্থীরা খেয়াল করো, হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত অংশকে বলবো আমরা দেহকাণ্ড। অর্থাৎ এই যে হাইপোস্টোম, এখানে আমরা খেয়াল করি মার্কিংটি, এইটা হচ্ছে তার দেহকাণ্ডের অংশ, এখানে শুরু হয়, আর পাদচাকতি কিন্তু টোটালি আলাদা একটি অংশ। তাহলে দেহকাণ্ড হচ্ছে হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির ওপর পর্যন্ত হচ্ছে দেহকাণ্ড। শিক্ষার্থীরা, আর এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেহকাণ্ডের কাজ হচ্ছে জননাঙ্গ ও মুকুল ধারণ করে এবং চলনে অংশ নেয়। এটি হচ্ছে হাইড্রার জননাঙ্গ। আর হাইড্রার জননাঙ্গ সাধারণত উভলিঙ্গ হয়ে থাকে, পুরুষ এবং স্ত্রী দুটি জননকোষী এখানে সৃষ্টি হয় এবং তারা যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেই কাজটি জননাঙ্গের মাধ্যমে সম্পূর্ণ করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা হাইড্রার যে প্রজনন ঋতু হয় তখন এই প্রজনন ঋতুতে খেয়াল করলে দেখতে পাবো যে এদের দেহে জননাঙ্গ সৃষ্টি হয় এবং দেখা যায় যে এদের দেহের উপরিভাগে এক বা একাধিক মোচাকৃতির শুক্রাশয় এবং নিচের অংশে এক বা একাধিক ডিম্বাশয় থাকে। আর এর কাজ হচ্ছে, দেহকাণ্ডের যে কাজ, শুক্রাশয় হতে শুক্রাণু এবং ডিম্বাশয় হতে ডিম্বাণু নির্গত হয় এবং নিষেক প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে আবার শিশু হাইড্রা বা অপত্য হাইড্রার সৃষ্টি হয়ে থাকে। শিক্ষার্থীরা, এখানে যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে হাইড্রার মুকুল। এই হাইড্রার দেহে অযৌন উপায়ে বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ পেলে, যখন তারা পর্যাপ্ত খাবার পায়, বিশ্রামরত অবস্থায় থাকে, গোড়ার দিকে এক বা একাধিক উদ্ভিদের মতো মুকুল সৃষ্টি হয়। আর এই মুকুলের মাধ্যমে তারা কি করে, অযৌন প্রজনন সম্পূর্ণ করে থাকে। আর এই যে মুকুল থেকে নতুন স্বতন্ত্র যে প্রাণী, সেই প্রাণীটি সৃষ্টি হয়ে থাকে। আর এই সৃষ্টি হয় এবং এটি স্বাধীনভাবে জীবনযাপন করে। শিক্ষার্থীরা, এখন যে অংশটি দেখতে পাচ্ছ এটি আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হাইড্রার যে নিচের অংশ পাদচাকতিটি তোমরা দেখতে পাচ্ছ। এই পাদচাকতিটি যে কাজ করে সেটি তোমরা এখানে আমরা খেয়াল করলেই দেখতে পাচ্ছি যে এটা কোনো অবলম্বনের সঙ্গে আটকে আছে। পাদচাকতি কি কাজ করে? পাদচাকতি হাইড্রার দেহের পিছনের প্রান্তের চ্যাপ্টা থালার মতো অংশটিকে বলবো আমরা পাদচাকতি। একদম পিছনের অংশে এটি কিন্তু থালার মতো একটি অংশ পাদচাকতি বলা হয়ে থাকে। পাদচাকতির গ্রন্থিকোষ থেকে নিঃসৃত আঠালো পদার্থ ও বুদবুদের সাহায্যে প্রাণীটি নিজেকে কোনো তলের সাথে আটকে বা ভাসিয়ে রাখে। আর এখান থেকে কি হয়, বুদবুদ সৃষ্টি হয় এবং সেই বুদবুদের মাধ্যমে সে কি করে, নিজেকে ভাসিয়ে রাখে বা কোনো তলের সাথে নিজেকে আটকে রাখে। শিক্ষার্থীরা, আমরা তাহলে হাইড্রার যে বিভিন্ন অংশগুলো আছে সেই বিভিন্ন অংশগুলো জানলাম এবং হাইড্রা যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাসগুলো জানতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা, হাইড্রার দেহ কয়েকটি স্তর বিশিষ্ট? আমরা জানলাম যে হাইড্রার দেহ 2 স্তর বিশিষ্ট। একটি হচ্ছে এপিডার্মিস আর অ্যান্ডোডার্মিস। অর্থাৎ হাইড্রা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম 2টি স্তর দ্বারা গঠিত দ্বিস্তরী প্রাণী। শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন আমরা খেয়াল করি,
তাহলে হাইড্রা হলো দ্বিস্তরী প্রাণী, কারণ এদের দেহে 2টি স্তর দেখা যায়, আর এর ভিতরে যে ফাঁকা অংশ থাকে তাকে বলা হয়ে থাকে মেসোক্লিয়া। শিক্ষার্থীরা, হাইড্রার দেহকাণ্ডের কাজ কোনটি? দেহকাণ্ড কি কাজ করে আমরা জানলাম ইতিমধ্যে যে দেহকাণ্ড কি কাজ করে থাকে। এটি কোনো কিছুর সাথে আটকে থাকে, খাদ্য শিকার করে, বিভিন্ন দ্রব্য নিঃসরণ করে এবং প্রজননে সহায়তা করে। এই 4টি কাজের মধ্যে কোনো কিছুর সাথে আটকে থাকে সাধারণত পাদচাকতি, বিভিন্ন দ্রব্য নিঃসরণ করে সেটিও কিন্তু পাদচাকতি, খাদ্য শিকারের কাজটি করে থাকে কোষিকা, আর প্রজননের সহায়তা করে থাকে দেহকাণ্ড। কারণ শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে দেখলাম যে দেহকাণ্ডে সাধারণত মুকুল সৃষ্টি হয় এবং এই মুকুল থেকে তারা কী করে, প্রজননে অংশগ্রহণ করে এবং এখানে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যে যৌনজনন কোষ সৃষ্টি হয়, শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টি হয়ে থাকে। তাহলে হাইড্রার দেহকাণ্ডের কাজ হচ্ছে এটি কী করে, প্রজননে সহায়তা করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এই যে হাইড্রা, আমরা আবার একটু পিছনের দিকে যদি ফিরে যাই, হাইড্রা সম্বন্ধে এতক্ষণ আমরা যা জানলাম সেটি হচ্ছে এটি নিডারিয়া পর্বের প্রাণী, এটি সাধারণত জলজ, এটি স্বাদু পানিতে বসবাস করে, এটি সাধারণত বদ্ধ যে জলাশয়গুলো আছে স্বাদু পানি সেখানে আমরা এটাকে দেখতে পাই। আর বর্তমানে পৃথিবীতে কিন্তু হাইড্রার প্রায় 40টির মতো প্রজাতি আছে। এদের গায়ের রঙেও কিন্তু আমরা বৈচিত্র্যতা দেখতে পাই। শিক্ষার্থীরা, এখানে মনে রেখো, এই যে হাইড্রার যে বিভিন্ন ধরনের রঙের কথা বলা হচ্ছে, এই রঙগুলো কিন্তু তার খাদ্য গ্রহণের উপর নির্ভর করে। অনেক সময় তারা শৈবাল যখন তারা খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তাদেরকে সবুজ রং ধারণ করে থাকে। আর এদের আকার আকৃতি অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু এদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। আর আমরা শিক্ষার্থীরা, এই যে বাংলাদেশের যে উদ্ভিদ ও প্রাণীর যে জ্ঞানকোষ 14 খণ্ডের বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা, তোমরা জানো ফ্লোরা মানে উদ্ভিদকুল, ফনা মানে প্রাণীকুল, এর যে ভলিউম আছে 14 নং যে ভলিউম আছে, তার তথ্য অনুযায়ী বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রার উল্লেখ পাওয়া যায়। আর সবচেয়ে বেশি যে প্রজাতিটি পাওয়া যায় সেই প্রজাতি সম্পর্কেও আমরা জানতে পারলাম। আর এর যে বাসস্থান, সে বাসস্থানগুলো সাধারণত কী হয়, এটি খাল, বিল, পুকুর, ঝর্ণা এগুলোতে এরা থাকে। ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কোষিকার সর্বোচ্চ তারা কী করে, প্রসারিত করে, আবার সেটাকে সংকুচিত করতে পারে। কোনো প্রাণী তাদের সংস্পর্শে আসলে এদের যে নিডোসাইট কোষ আছে সেগুলো দিয়ে সে, তার বিষাক্ত অংশ আছে সেগুলো দিয়ে সে তাকে মেরে ফেলে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানবো শিক্ষার্থীরা। আজ জাস্ট আমরা হাইড্রার যে বহির্গঠন আছে সেই বহির্গঠন সম্পর্কে জানলাম, এবং এটি খুবই বৈচিত্র্যময় একটি প্রাণী, যে এর দেহে বিশেষ কিছু কোষ আছে যে কোষগুলোর জন্য তারা কি করে, নিজেকে আবার পুনরায় সৃষ্টি করতে পারে। আমরা জানি প্রত্যেকটি প্রাণী মরণশীল, তারা মৃত্যুবরণ করে, কিন্তু হাইড্রার তার কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও সে কিন্তু পুনরুৎপাদনের মাধ্যমে পুনরায় আবার নিজেকে পুনরুদ্ধার করতে পারে। এটি তার বিশেষ একটি ক্ষমতা, এবং এটি সেই দৃষ্টিকোণ থেকেও এটি কিন্তু অনেক বৈচিত্র্যময় একটি প্রাণী। আবারও শ্রেণীবিন্যাসের কথা বলি শিক্ষার্থীরা, শ্রেণীবিন্যাস কিন্তু আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো, এই শব্দগুলো প্রত্যেকটি শব্দ আমরা মনে রাখবো। আর এই যে বাহ্যিক গঠন দেখলে, বাহ্যিক গঠনের প্রত্যেকটি অংশ কী কী নিয়ে গঠিত, এর কাজগুলো আমরা অনেক ভালো করে জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা একদম আজকের এই পাঠের শেষ প্রান্তে এসে গেছি। আজ আমরা এখন একটি বাড়ির কাজ নিয়ে নিই শিক্ষার্থীরা। হাইড্রার দেহকাণ্ডের কাজ কোনটি? শিক্ষার্থীরা, বাড়ির কাজ হিসেবে আমরা নিয়ে নিই, খুব সুন্দর একটি প্রশ্ন আমরা খাতায় উঠিয়ে নিব এবং এর যে কার্যক্রম আছে সেগুলো আমরা করব। চিত্রের প্রায়টির ক্ষেত্রে ক অংশটি কোন ধরনের সারবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে? হ্যাঁ, চিত্রে যে প্রায়টি দেখছো এক্ষেত্রে প্রায়টি কোন ধরনের সারবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে? এখানে যে ক অংশটি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পেরেছে শিক্ষার্থীরা আমরা কোন অংশের কথা বলছি। এই অংশটি কোন ধরনের সারবৃত্তীয় কাজ সম্পূর্ণ করে সেই সম্পর্কে তোমরা ব্যাখ্যা করবে এবং খাতায় লিখবে, পরবর্তীতে আমাদেরকে দেখাবে। আমরা তোমার এই যে সমস্যা যদি থাকে সেগুলো সম্পর্কে আরও উন্নত করার জন্য পরামর্শ দেব। শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সময় স্রোত কারোর জন্যই বসে থাকে না, সময় গড়িয়ে যাবে, তোমাদের সামনে আবার পরীক্ষা চলে আসতে পারে। সেই জন্য শিক্ষার্থীরা, আমরা মনোযোগী হই পড়াশোনায়, স্বাস্থ্যবিধি মেনে চলি, ভালো থাকি। বাড়িতে যে অভিভাবকগুলো আছে, বয়স্ক অভিভাবক এবং ছোট্ট যে শিশুগুলো আছে তাদের দিকেও খেয়াল রাখি। আর
এই করোনাকালীন সময় আমাদের কেটে সামনে রৌদ্রোজ্জ্বল দিনের আবির্ভাব হোক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকুন।